দীপু শিশিরের বিন্দু, রাইটের শিলা আক্তার। হঠাৎ আমার পাশে কেউ বসে বলতে লাগলো, আন্টি একটু চেপে বসবেন, আমার সমস্যা হচ্ছে। আন্টি বলাতে রেগে তাকালাম আমি। কোনোদিন দিয়ে আন্টি অসভ্য ছেলে। রেগে উঠে দাঁড়িয়ে বলতে লাগলাম, প্রথমের কিছু বলতে পারলাম না, ঝাঁকিতে ছেলেটির কোলের উপর পড়ে গেলাম। ভুলবশত আমার মুখ গিয়ে টাচ করলো ছেলেটির ঠোঁটে। দুজনের কেউই এমন কিছুর জন্য প্রস্তুত ছিলাম না, হা হয়ে তাকিয়ে আছি দুজন দুজনের দিকে। এটা কি হলো? আপনার জন্য, শুধু মায়া আপনার জন্য এমন একটা, বলেই কেঁদে দিলাম। ছেলেটা হা করে তাকিয়ে আছে আমার কান্নার দিকে। আপনি কাঁদছেন কেন? কাঁদবো না, আপনি জন্য আমার সব শেষ। কত আশা ছিল প্রথম চুমুটা আমি আমার বরকে দেব, সেটা আপনার জন্য হলো না। শিশির তো হতবাক হয়ে তাকিয়ে কথা শুনছে। এই মেয়ে বলে কি এমন কথা কেউ বলে কিনা জানা নেই। বিন্দু এখন ও শিশিরের কোলেই বসে আছে, কাঁদছে আর নাক টানছে। হঠাৎ নাক ঝেড়ে শিশিরের সাথে মুছল। শিশির সঙ্গে সঙ্গে বিন্দুকে কোলে থেকে ঠাস করে ফেলে দিই। ছি ছি ছি, কি বাজে মেয়ে! ছি, কি করলেন এটা আপনি? নাক ছিটকে হঠাৎ পড়ে যাওয়া বিন্দু কান্না থামিয়ে দিল। সে পড়লো কি করে? তার মানে ছেলেটার কথা শুনে রাগি চোখে তাকিয়ে, আপনি আমায় ফেলে দিলেন? হ্যাঁ, ছি, কি বাজে! আপনি দেখুন কি করেছেন আমার শার্ট। এই সামান্য কারণে আপনি আমায় ফেলে দিবেন? এখন যদি আমার পা ভেঙে যায় তাহলে আমি পালাবো কি করে? হোয়াট? আপনার জন্য যদি আমার পা ভেঙেছে তো আপনাকে আমি, বলেই হাত উঠিয়ে মারতে যায়। আশেপাশের লোক সব জড়ো হয়ে গেছে ঝগড়া শুনে। কি হয়েছে এখানে? কারো কথায় বিন্দু আশেপাশে তাকিয়ে দেখে ট্রেনের সব যাত্রী ওদের দিকে তাকিয়ে আছে। বিন্দু তাড়াতাড়ি সিটে বসে পড়লো। নানা বিন্দু, মাথা ঠান্ডা কর, এটা পাবলিক জায়গা, এখানে ঝগড়া করা যাবে না। সবাই যদি গাড়ি থেকে নামিয়ে দেয়। সবাই শিশিরকে ঝেঁকে ধরে। কি হয়েছে, এত চেঁচামেচি কেন? কি বলবে ভেবে না পেয়ে কিছু না বলেই সিটে এসে বসে পড়ে। দেখে ওই মেয়েটা বোরকা খুলছে। এবার বুঝতে পারলো মেয়েটার আগে, কারণ একে তো আমি আন্টি বলেছিলাম, বোরকা আর হিজাবে তাকে এটাই ভেবেছিলাম। শিশির কিসে বের করে শার্ট মুছতে লাগলো। আর আপনার মতো মেয়ে আমি জীবনে দেখিনি। কি করলেন ওয়াক? একদম বাজে কথা বলবেন না, ঠিক হয়েছে? আমাকে আন্টি বলা না, আবার ফেলে দেওয়া। আমি আপনাকে ইচ্ছে করে ফেলিনি, আর তখন আপনাকে আন্টি লাগছিল। ইউ আবার আমাকে আন্টি বলছো? তুমি জানো কত ছেলের ক্রাশ আমি, আর তুমি আমাকে আন্টি বলছো? এই মেয়ের অহংকার বেশি, এর সাথে কথা না বাড়ানোই ভালো। দেখতে অবশ্য খারাপ না, কিন্তু এমন অহংকারী মেয়ে অসহ্য লাগে। ভেবেই শিশির চুপ করে অন্যদিকে তাকিয়ে রইল। বিন্দু কি করবে ভেবে ফোন বের করে গান ছেড়ে কানে ইয়ারফোন দিল। গান শুনছে আর ডলছে। শিশির বিরক্ত হয়ে তাকালো মেয়েটির দিকে। এই যে আপনি নাচাচ্ছেন কেন? হোয়াট? আমি নাচছি কোথায়? আপনার চোখ কি অন্ধ নাকি চোখে দেখেন না? না, আমার চোখ ঠিকই আছে। আপনার এই দোলা আমার কাছে নাচ মনে হচ্ছে। দয়া করে একটু শান্ত হয়ে বসে থাকেন, আমার প্রবলেম হচ্ছে। আপনার কথা মতো আমাকে চলতে হবে। আমি যা করছি সবই তো আপনার প্রবলেম হচ্ছে। এত প্রবলেম হলে উঠে অন্য জায়গায় বসুন, একদম আমাকে ডিস্টার্ব করবেন না। শিশির আর কিছু বলল না। এই মেয়ের সাথে কথা পারা যাবে না। চুপ করে আছে। হঠাৎ কিছু বলে যাওয়ায় তাকিয়ে দেখে মেয়েটা ভয় নিয়ে ফোনটা নিচে পড়ে গেছে। ফোনের দিকে তাকিয়ে দেখে একটা ফোন এসেছে। কিন্তু ফোন দেখে এত ভয়ের কি আছে? অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কি হলো, আপনি এত ভয় পাচ্ছেন কেন? বিন্দু কোনো কথা বলছে না। শিশির ফোন উঠিয়ে দেখলো আব্বু লেখা। আপনার আব্বু ফোন দিয়েছে, ধরেন কথা বলুন, বলেই শিশির ফোন রিসিভ করতে যায়। বিন্দু টান মেরে ফোনটা নিয়ে নেয়, তারপর কল কেটে ফোন বন্ধ করে দেয়। শিশির হা হয়ে আছে। ফোন কাটলো কেন আর বন্ধই বা করলো কেন, ওর মাথায় ঢুকছে না। এটা কি হলো? আপনি ফোন বন্ধ করলেন কেন? আপনার পরিবারের সবাই তো চিন্তা করবে। করুক, আপনি তাদের ইচ্ছে করে চিন্তা করাবেন। কেমন মেয়ে আপনি? বাবা মাকে চিন্তিত রাখতে আপনার ভালো লাগে?
দূর যে জানেন না তা নিয়ে কথা বলেন না তো। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি কি তাদের ফোন রিসিভ করার জন্য? হোয়াট, আপনি পালিয়ে এসেছেন? হুম। কিন্তু কেন? আমার ইচ্ছে বিরুদ্ধে বিয়ে দিতে চাইছিল, তাই আমি পালিয়ে এসেছি। 1 মাস পর বাড়ি ফিরে যাব। শিশির হয়ে কথা শুনছিল কি মেয়ের বাবা? সবাইকে বলতে পারতেন আপনি রাজি না, পালিয়ে এলেন কেন? সবাইকে বলেছিলেন কিন্তু শুনেনি, তাই তো? এখন কোথায় যাবেন? আইমিনটার বাসায়? তাও জানি না। কি না জেনেই ট্রেনে উঠে বসেছেন? আমি আমার এলাকা থেকে পালাতে চাইতে তো ট্রেনে উঠেছি, কিন্তু কোথায় যাব জানি না। যেখানে গাড়ি থামবে সেখানেই নামবো। এভাবে আপনার আসাটা উচিত হয়নি। রাস্তাঘাটে অনেক বিপদে পড়তে পারেন, আপনার ফিরে যাওয়া উচিত। একদম জ্ঞান দিতে আসবেন না, ফিরে যাওয়া উচিত। ফিরে গেলেই জোর করে ধরে বিয়ে দিয়ে দেবে। তার থেকে এভাবেই ঠিক আছে, এর বিপদে আমি পড়বো না। আমি অনেক সাহসী। আমি জাস্ট হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা, আপনার নাম কি? শিশির কেন? এমনি অনেকক্ষণ ধরে ঝগড়া করছি তো, তাই নাম জেনে রাখলাম। কি? জি। আপনার নাম কি? বলবো না? বলেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। আর শিশির যত দেখছে মেয়েটাকে অদ্ভুত বলে বিবেচনা করছে। ট্রেন থেমে গেছে, সবাইকে খাওয়ার জন্য কিছু কিনে নিতে বা খেয়ে আসতে বলছে। বিন্দু তো সব শুনে নেমে গেল। একাই শিশির নেমে ফ্রেশ হয়ে এসে দোকানে থেকে কিনতে যাবে, হঠাৎ চোখ পড়ল বিন্দুর দিকে। এক গাদা খাবার নিয়ে বসে খাচ্ছে, মনে হচ্ছে 6 মাস খায়নি। শিশির দেখছে আর অবাক হচ্ছে। হঠাৎ ডাক এলো কানে, ওই মেয়েটা ডাকছে। শিশির এগিয়ে গিয়ে, কি হয়েছে, ডাকছেন কেন? আপনি কিছু খাবেন না? আসেন, এখানে বসেই খান। শিশির ভাবলো হয়তো এত খাবার খেতে পারবে না, তাই বলছে। শিশির বসে একটা খাবারের হাত দিতে যাবে, অমনি বিন্দু, এ কি, আপনি আমার খাবারের হাত দিছেন কেন? মানে মানে আমার খাবারে হাত দিচ্ছেন কেন? আপনি তো বললেন। আমি আমার খাবার খেতে বলিনি, বলেছি খেতে। মানে আপনি আপনার ইচ্ছে মতো অর্ডার করে খান। শিশিরে তো লজ্জা পেল যে খিদে ছিল কিন্তু আর খাওয়ার ইচ্ছে নেই। রেগে চলে আসতে গেলে, কি চলে যাচ্ছেন, কেন খাবেন না? না, আপনি খান বেশি করে। রেগে, ওকে না খেলেন আমার খাওয়া শেষ, বিলটা পে করে আসেন। ওয়ার্ড। বিন্দু শিশিরের সাথে কথা না বলে, আপনি এনার কাছ থেকে টাকাটা রেখে দিন, বলেই বিন্দু চলে গেল। আর এদিকে শিশির আগুন চোখে তাকিয়ে আছে যাওয়ার দিকে। কি অসভ্য মেয়ে, নিজেকে আমাকে দিয়ে বিয়ে মেটানো। কিন্তু এই লোক তো তা নেবেই বারবার চাইছে, তাই টাকাটা দিয়ে এলো। আপনি এভাবে টাকা না দিয়ে চলে এলেন কেন? খেলেন আপনি আর টাকা দিলাম আমি। রেগে, আসলে আমার কাছে টাকা নাই। কি টাকা নাই তো খেতে গেলেন কেন? সত্যি প্রচন্ড খিদে পেয়েছিল, তাই টাকা যে নাই মেনে ছিল না। আপনি ট্রেনের টিকিট কিনেছেন? না। সব শোনার পর বুঝলো ওর কাছে টাকা নেই। গয়না আছে কয়েকটা, ওগুলো বিক্রি করবে, আমার টাকাও নাকি শোধ করে দেবে। আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ চোখ বুজে রইলাম, হঠাৎ গাড়ি কিছু পড়ার তাকিয়ে দেখি মেয়েটা ঘুমিয়ে পড়েছে। আর মাথাটা আমার গাড়ি। আমি একটু ইতস্তত বোধ করলাম এভাবে থাকতে, তাই মাথাটা সরিয়ে আবার সিটে রেখে দিলাম। ঝাঁকিতে মাথাটা পড়ে যাচ্ছে, তবুও কিছু করলাম না। আবার ঘুমের ঘুরেই মেয়েটি আমাকে জড়িয়ে ধরলো। এই প্রথম কোন মেয়ে এভাবে জড়িয়ে ধরা, একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। না না, এটা ঠিক না। একবার মেয়েটির মুখের দিকে তাকালাম, অনেক মায়াবী লাগছে দেখতে। তাড়াতাড়ি সরিয়ে নিলাম দৃষ্টি। এখন হাত দিয়ে ধরে রেখেছে, ছুটাতে গেলে আরো চেপে ধরে, তাই আর কিছু বললাম নাই। বিন্দু ঘুম থেকে জেগে দেখে সে শিশির জড়িয়ে ধরে আছে। তাড়াতাড়ি সরে এলো। সে বুঝেছে শিশির না সে নিজেই ধরে রেখেছিল। সেটি যে কেউ দেখলে বুঝতে পারবে শিশিরের হাত বিন্দুকে ধরে, বিন্দু ধরেছিল। শিশির ঘুমিয়ে আছে, তাই বিন্দু ভেবেছে শিশির কিছু জানে না।
শিশির গাড়ি থেকে নেমে যাবে। আপনি নামছেন কেন? আমি চলে এসেছি। আপনি চলে গেলে টাকা দেবো কি করে? সেটা আপনার ব্যাপার। বলি শিশির নেমে গেল। শিশির হেঁটে যাচ্ছে আর ভাবছে কি অদ্ভুত মেয়েটা এভাবে কেউ বাড়ি থেকে পালিয়ে আসে। আচ্ছা মেয়েটা কোথায় যাবে দূর, আমি এসব কেন ভাবছি, যেখানে খুশি যাক, আমার কি, আমি এত ভাবছি কেন? কথাগুলো ভেবেই শিশির অটোতে গিয়ে বসলো। 5 মিনিট লাগবে যেতে শিশরের এখানে থেকে বাড়ি। যতই বলুক আমার কি, তবুও বারবার মেয়েটির কথা মনে পড়ছে। গাড়ি ছেড়ে দিল, হঠাৎ পেছনে থেকে কারো ডাক কানে এলো, কণ্ঠটা পরিচিত মনে হচ্ছে। আমি মাথা বের করে পেছনে তাকালাম আর তাকিয়ে অবাক হয়ে গেলাম, আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। হাত দিয়ে চোখ ডলে দেখতে লাগলাম ভুল দেখেছি কিনা, কিন্তু না, সত্যি তো ওই মেয়েটা দৌড়ে আসছে আর চিৎকার করে গাড়ি থামাতে বলছে। ভাই গাড়ি থামান। কেন ভাই? থামান তাড়াতাড়ি। গাড়ি থেমে গেল, শিশির তাড়াতাড়ি করে নেমে গেল গাড়ি থেকে। এদিকে বিন্দু তো দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে, গাড়ির কাছে এসে ঠাস করে নিজের হাতে ব্যাগটা শিশিরের হাতে দিয়ে হাঁপাতে লাগলো। শিশির এক ধ্যানে তাকিয়ে আছে। পরনে হলুদ রঙের ফোড়ক, সাদা ওড়না গলার সাথে পেঁচিয়ে রেখেছে। চুলগুলো জুটি করা, মুখে কোন সাজ নেই, এমনিতে গায়ের রং একদম ফর্সা। মুখে ক্লান্তির ভাব, অপূর্ব সুন্দর লাগছে। শিশির হয়ে তাকিয়ে আছে। বিন্দু খেয়াল করলো শিশির ওর দিকে হা করে তাকিয়ে আছে। এই যে মিস্টার, এভাবে তাকিয়ে আছেন কেন? হঠাৎ কথায় শিশিরের ঘোর কাটলো, তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নিল। না মানে? আর মানে করতে হবে না, আমি জানি আমি অনেক সুন্দর। এভাবে কত ছেলে তাকিয়ে থাকে। একটা ভাব নিয়ে কথাটা বলল বিন্দু। শিশিরের এখন নিজের মাথা নিজেই ফাটাতে ইচ্ছে হচ্ছে, এই মেয়েটা সবসময় ভাব নিয়ে কথা বলে কেন যে দেখাতে গেলাম। আপনার ভাবনা চিন্তা শেষ হলে আমাকে পানি দেন। মানে? আপনার কাছে পানি আছে না, পানির বোতল সেটা দেন। শিশির পানির বোতল বের করে দিল আর বলল, আপনি নেমে এলেন যে? বিন্দু কথার উড় না দিয়ে পানির বোতলে থেকে পানি বের করে মুখ ধুয়ে নিল, তারপর কিছু পানি মুখে দিল। আপনাকে কিছু জিজ্ঞেস করেছি? বিন্দু ভাবছে কি বলা যায়, ও তো এসেছে এর সাথে, এর বাড়ি যাবে বলে, কিন্তু এখন বলা যাবে না, বললো এখানে রেখে চলে যাবে। কিছু বলতে যাবে তার আগেই গাড়িওয়ালা বলল, ভাই এর কত সময় লাগবে, তাড়াতাড়ি করেন, আমার তো দেরি হয়ে যাচ্ছে। কি হলো বলেন? শিশির বলবো তো, আগে গাড়িতে চলুন তারপর বলছি। মানে আপনিও গাড়ি যাবেন নাকি? বিন্দু আর কিছু না বলে গাড়িতে গিয়ে উঠে বসলো। শিশিরও উঠে এলো, ওর মাথায় কিছু ঢুকছে না, এই মেয়ে আবার এখানে এলো কেন? এবার বলেন। আসলে হয়েছে কি, আপনি নামার সাথে সাথে আমারও মনে পড়লো এখানে আমার আত্মীয় আছে, তাই আমিও নেমে গেলাম। তাই তা কোথায় সেই বাড়ি? এদিকেই, তাই ভাবলাম আপনার সাথেই যাই। হাসার চেষ্টা করে। এদিকে শিশিরের ঠিক বিশ্বাস হচ্ছে না কথাগুলো, ও ভাবছে এখানে আত্মীয় থাকলে আগে বললো না কেন। আবার ভাবলো হয়তো মনে ছিল না, তাই কথাগুলো ভাবা বাদ দিল। আচ্ছা আপনার নামটা কিন্তু এখনো বললেন না। ও তখন রেগেছিলাম তাই বলিনি, এখন বলছি। আমার নাম বিন্দু। শিশির নামটা শুনে অবাক চোখে কিছুক্ষণ তাকিয়েছিল বিন্দুর দিকে, তারপর বিন্দুর সেই সময়ের কথা মনে পড়ে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। আর ভাবছে বিন্দু এই নামটা যেভাবে শিশির কল্পনাও করেনি। হঠাৎ গাড়ি থামায়, শিশির ব্যস্ত হয়ে ফিরল। ভাই আপনি এসে গেছেন। শিশির দেখলো ও বাড়ির সামনে চলে এসেছে। বিন্দুর দিকে তাকিয়ে বাই বলে নেমে গেল। বিন্দু তাড়াতাড়ি নেমে গেল, শিশির ভ্রু কুঁচকে তাকালো বিন্দুর দিকে। আপনি নামছেন কেন? আমার আত্মীয় বাড়িতে এখানেই। কি এখানে? হ্যাঁ। কার বাড়ি নাম বলেন তো দেখি।
আগে ভাড়াটা দেন, তারপর বলছি। আচ্ছা, সাথে আমারটাও দিন। শিশিরে কিছু না বলে ভাড়া দিয়ে দিল। এখন বলেন কার বাসা? আপনার বাসাটা কোনটা? আগে আপনি বলেন। আপনি আগে বলে না। শিশির ওদের বিল্ডিংটা দেখিয়ে দিল। বিন্দু এবার ওদের বাড়ির দিকে যেতে লাগলো। এই যে আপনি আমার বাসার দিকে যাচ্ছেন কেন? আরে আসেন তো, এটাই আমার আত্মীয়রও বাসা। হুয়াট? আমি খুব টায়ার্ড আছি, প্লিজ এবার ভিতরে চলুন। এটা কি কি হচ্ছে নাকি? আমার বাসায় যাবেন কেন? অনেকক্ষণ ধরে আপনার পাগলামো দেখছি, যান এখানে থেকে শুধু সব বুকু ডামালা। এভাবে বলছেন কেন? আমি জাস্ট 1 মাস থাকবো এখানে, তারপর চলে যাবো, যান। প্লিজ থাকতে দিন না, কোথায় যাবো এখন আমি? সেটা আপনার ভাবার বিষয়, আমার না। কিন্তু এখন আমি আপনার বাসায় যাব। একদম না, যান বলছি। কে শুনে কার কথা? বিন্দু বাড়িতে ঢুকে পড়ে। শিশির পেছনে থেকে ডাকতে ডাকতে ভেতরে ঢুকে এলো। বিন্দু দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে, ভিতরে ঢুকতে ভয় করছে না জানি কি বলে না। শিশির আসুক তারপর যাবো বলে দাঁড়িয়ে আছে। শিশির দৌড়ে এসে বিন্দুর হাত শক্ত করে ধরে বলতে লাগলো, কি অভদ্র মেয়ে, আমি আমার বাসায় এভাবে জোর করে ঢুকে পড়লেন, এখন ও বলছি চলে যান, নয়তো আমি আমাকে জোর করে বের করে দেব। ওফ ছাড়ুন, আমার লাগছে হাতে। লাগুক, যান বলছি, বের হন। ওয়েট, আপনি কি কলিং বেল বাজিয়েছেন? না। গুড, কেউ দেখার আগে চলে যান। না, আমি যাব না, প্লিজ 1 মাসের একটু ব্যাপার থাকতে দিন না। আমি একা একটা মেয়ে, কোথায় যাবো একবার ভাবুন। আপনি না অনেক সাহসী, তাহলে এখন এত ভীতু হলেন কি করে? আর আপনি কোথায় যাবেন না যাবেন সেটি একান্তই আপনি প্রবলেম, আমার না। বলেই জোর করে গেট দিয়ে বের করে দিতে লাগে। বিন্দু তো যাবেই না, হাত ছাড়ানোর অনেক চেষ্টা করছে, অবশেষে শিশিরের হাতে জড়িয়ে একটা কামড় দিয়ে বসে। হঠাৎ কামড় দেওয়া এক করে হাত ছেড়ে দেয়। আর এদিকে বিন্দু দৌড়ে এসে বেল বাজাতে থাকে। তাহেরা বেগম রান্না শেষ করে কেবলই বসে পানি খাচ্ছিল। হঠাৎ বেল বেজে উঠল, গরমে হাঁপিয়ে গেছে, উঠতেও পারছে না, চিৎকার করে মেয়েকে ডাকতে লাগলো। অলি অলি কই রে, তুই দেখতো কে, আসলে তোর ভাইয়া নাকি? কিন্তু মেয়ের খবর নেই, রেগে বকতে বকতে নিজেই উঠতে গেলে শিশিরের বাবা বেরিয়ে এলো। কি হয়েছে, চেঁচামেচি করছো কেন? আর এত বেল বাজছে কেন? এমন ঘরে কেউ বেল বাজায়? আমি কি জানি, একটু শান্তি নেই পুরো কপাল আমার, সারাদিন খেটে খেটে মরছি, এখন একটু তোমার আদরের মেয়ে ডাকলাম, সেই উড় পর্যন্ত নিল না। ওফ, কথা কম বলো, তুমি বসো, আমি দেখে আসছি কে এসেছে। শিশির এসে বিন্দুকে আবার ধরে বের করতে যাবে, এমন সময় পেছনে কথার আওয়াজ এলো। শিশিরের বিন্দু সোফায় বসে আছে। আর ওদের সামনে বসে আছে তাহেরা বেগম আর শিশিরের বাবা আজিম হোসেন। তাহেরা বেগম তো সেই কখন থেকে কান্না করে যাচ্ছে। কত আশা ছিল ছেলেটাকে নিয়ে, কত গর্ব করতাম, মেয়ে আমার যেমন তেমন ছেলে ভালো। এই তার ভালোর নমুনা বিয়ে করে এসেছে, বাবা মাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। হায়, আমার কি হয়ে গেল এখন? আমি পাড়ায় মুখ দেখাবো কি করে? নানা কথা বলেই চলেছে আর চিৎকার করছে। শিশিরের বাবা বারবার কাঁদতে মানা করছে, কি শুনে কার কথা। এদিকে শিশির কিছু বলতে গেলে শুনছেই না। বিন্দু মনে মনে ভাবছে, কি বলবো, এরা তো নিজেরাই ভেবে কাঁদছে, সত্যিটা বলে দেয়। আবার ভাবছে, বলে দিলে যদি তাড়িয়ে দেয়, নানা থাকে এভাবেই 1 মাস পর চলে যাওয়ার আর সব বলে দিয়ে যাবো, নিয়ে এখন ভুল ধারণাটা থাক আমার, ভালোই বলে চিন্তায় ছিলাম, ভিতরে ঢুকে কি বলবো, কিভাবে মানুষ করবো। ওফ, এই আন্টিটাকে ধরে চুমু খেতে হচ্ছে করছে, এ নিয়ে এই কথাটা না বললে মাথাটিই আসতো না এমন কিছু। কথাগুলো ভাবছিলাম, হঠাৎ ধাক্কাতে বাস্তবে ফিরলাম, তাকিয়ে দেখলাম শিশির। কি হলো, এমন বোবার মতো বসে আছেন কেন? দেখছেন না সবাই ভুল ভেবে আমাকে অবিশ্বাস্য করছে? আপনি সত্যিটা বলুন যে আমি আপনাকে বিয়ে করিনি।
আমার এত ইচ্ছে নেই, যা খুশি ভাবুক, আপনার ইচ্ছা আপনি বলুন। শিশির রেগে কিছু বলতে যাবে, ওর বাবার কথা শুনে শান্ত হয়ে বসলো। বাবা, আত্মা হেরে চুপ করো তো, শিশির কি বলতে চাইছে শোনো তো আগে। তুমি সব সময় বেশি রকম করো। কি আমি বেশি করি? এখন তর্ক না করে চুপ করে শোনো। শিশির তুমি বলো, এই মেয়েকে। বাবা, এই মেয়েকে। আর কিছু বলতে না দিয়ে বিন্দু বলতে লাগলো, কারণেও জানে এখন সত্যি বলে দেবে না, এখন তো সত্যি বলা যাবে না। আমি আর শিশির দুজন দুজনকে ভালোবাসি। আমার বাড়িতে বিয়ে দিয়ে দিতে চাইছিল অন্য জায়গায়, তাই আমার বিয়ে করে নিয়েছি। বলেই শিশিরের দিকে তাকিয়ে একটা হাসি দিতে যায়, কিন্তু শিশিরের মুখ দেখে যায় তাই চুপ হয়ে যায়। বাবাও সব মিথ্যে বলছে, বিশ্বাস করো, আমি তো ওকে চিনি না। বিন্দু শিশিরের রুমে খাটে বসে আছে। আর শিশির একবার রুমের ওই পাশে তো এ পাশে যাচ্ছে আর ইচ্ছে মতো কথা শোনাচ্ছে। বিন্দু এক কান দিয়ে ঢুকাচ্ছে আর এক কান দিয়ে বের করছে। শিশির অনেক কিছু বলে খাটের দিকে তাকিয়ে দেখে বিন্দু ঘুমিয়ে পড়েছে। রাগে মাথা ফেটে যাচ্ছে, শিশিরের রেগে টেনে তুলতে যাবে, হঠাৎ কথার আওয়াজে থেমে গেল। শিশির রেগে গেল, ঘুম দেখে অসভ্য বাজে একটা মেয়ে এইভাবে আমাকে ফাঁসিয়ে দিল। ওর জন্য, শুধু মায়ের ওর জন্য বাড়ির কেউ আমার কথা বিশ্বাস করলো না। ও নাকি আমার বউ, 5 বছর রিলেশন করে বিয়ে করেছি, কি মিথ্যে কথা তাই না বললো, আর বাড়ির সবাই তা বিলিভও করলো। এখন আবার কি শান্তিতে ঘুমাচ্ছে, দাঁড়াও তোমার ঘুম আমি বের করছি। শিশির রেগে বাথরুমে গেল, এক মগ পানি এনে যেই না ঢেলে দেবে অমনি ডাক আসলো। ভাইয়া, ওই ভাইয়ার কোথা তুই? বলেই রুমে ঢুকে গেল। কিরে কি করছিস হাতে পানির মগ কেন, আর ভাবি কই? আম্মা তোদের ডাকছে, নিচে খেতে চল। কই কিছু নাই এমনি। তুই যা, আমি ওকে ডেকে আনছি। তুই যা, আমি ভাবিকে নিয়ে আসছি। শিশির নিচে চলে গেল। অলির জন্য আজ মেয়েটা বেঁচে গেল, নইলে ওর মাথায় আমি পানি দিয়ে ছাড়তাম। বিড়বিড় করতে করতে নিচে এলো। কারো ডাকে ঘুম ভাঙে বিন্দু, তাকিয়ে দেখে ওই মেয়েটি তো শিশিরের বোন, একে আমার ননদ বলতে হবে। ওফ, মেয়েটা আমার সময় বয়সী, ভালোই হয়েছে, এর সাথে ভালো আড্ডা দেওয়া যাবে। হাই ননদিনী। অলি রেগে তাকিয়ে বলল, একদম আমাকে ননদ বলবে না। বিন্দু তো ভাবাচেরা খেল, কথা ননদ বলতে মানা করছে কেন? কেন? আমার অনেক দিনের ইচ্ছে আমার ভাবিকে আমার বোন বানাবো, তাই তুমি আমাকে নাম ধরে ডাকে আর আমি আপু বলবো। ও আচ্ছা। এতক্ষণ মনটা শান্ত হলো কি নাকি ভাবছিলাম। সবাইকে মিথ্যে বলতে হচ্ছে, তার জন্য সরি। মনে মনে নিচে এসে দেখে সবাই যার যার সিটে বসে আছে, বিন্দু ও হাসি মুখ করে শিশিরের পাশে গিয়ে বসে পড়ে। শিশির রাগি চোখে তাকায়, বিন্দু ফট করে চোখ পিট দেয়, সঙ্গে সঙ্গে শিশিরের খাবার গলায় আটকে যায়। বিন্দু সেগুলোর দিকে মন না দিয়ে খেতে থাকে, হঠাৎ খেয়াল করে সবাই কেমন করে যেন তার দিকে তাকিয়ে আছে। তখন ও না খেয়ে হা করে সবার তাকিয়ে থাকার কারণ বোঝার চেষ্টা করে। শিশিরের দিকে তাকিয়ে দেখে সে হাসছে। এবার আমি সিউর এই ছেলেই কিছু করেছে, কিন্তু কি? কি হলো, সবাই আমার দিকে তাকিয়ে আছেন কেন? তুমি কি সত্যি শিশিরের বউ? এই কথায় বিন্দুর ও গলায় খাবার আটকে যায়, ও কাছতে থেকে শিশির পানি এগিয়ে দেয় আর কানে টেছে মুখ নিয়ে বলতে লাগে, বলো। বিন্দু পানি খেয়ে নেই। সত্যি আমি শিশিরের বউ, বিশ্বাস করেন? সবার মধ্যে অবিশ্বাস্য দেখছি, হঠাৎ শিশিরের কাশের কথা মনে পড়লো, তার মানে এখানে কি বড় একটা ভুল করলাম, এখন তো আমি ধরা পড়ে যাবো, এরা আমাকে তাড়িয়ে দেবো, কোথায় যাব? হঠাৎ হাসির আওয়াজ এলো, বিন্দুর সামনে তাকিয়ে দেখে সবাই হাসছে। ও কি ভয়টাই পা পেয়েছিলাম। সবাই আমাকে ভয় দেখানোর জন্য এমন করেছে। শিশিরের দিকে তাকিয়ে দেখি মুখ মলিন করে রেখেছে। খাবার শেষ করে রুমে এসে দেখি শিশির খাটের মাঝে শুয়ে আছে। আমি কোথায় শুবো এখন? এই যে আপনি খাটে কেন শুয়েছেন? আমি কোথায় শুবো? সেটা আপনার বিষয়, আমার না।
উঠুন প্লিজ, আপনি অন্য কোথাও গিয়ে শুয়ে পড়ুন, আমি এখানে শুব। কি শখ এখানে শুবে? এটা আমার ঘর, আমার খাট, so আমি এখানে শুব। আপনার ব্যবস্থা আপনি করে নিন। এমন করছেন কেন? আমি জাস্ট 1 মাস থাকবো, তারপর চলে যাব বলছি তো, ততদিন এখানে থাকতে দিন না। আপনি জন্য আমার পরিবারের সবাই আমাকে ভুল বুঝেছে, সবাই এখন আমাকে অবিশ্বাস করে। সবাই আবার বিশ্বাস করবে, দেখেন আমি চলে যাওয়ার আগে সবাইকে সব সত্যি জানিয়ে দিয়ে যাব, প্রমিস। শত কথা বলেও শিশির গলল না আর বিছানা থেকেও উঠল না। এদিকে বিন্দু কোথায় শুবে ভেবে সোফায় চোখ পড়ল, কি আর করবে, শিশির তো সত্যি বলেছে আমার জন্য, তার পরিবারের তার দিক থেকে বুক ফিরিয়ে নিয়েছে, তার রাগ করাটা স্বাভাবিক। বিন্দু সোফায় শুয়ে পড়ল। পরদিন সকালে শিশির ঘুম থেকে উঠে দেখে বিন্দু সোফায় শুয়ে আছে, রেগে তাকালে রাগ থাকলো না, ওর মায়াবী মুখটা দেখে ঘুমে অপূর্ব লাগছে দেখতে। কিছুক্ষণ না করে তাকিয়ে রইল, হঠাৎ ওর করা কাজের কথা মনে পড়লো আর রেগে উঠে বসলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বাজে। বাথরুমে গিয়ে কালকের মতো পানির মগ এনে বিন্দুর গায়ে ঢেলে দিল। হঠাৎ ঠান্ডা কিছু পড়ায় ধরফড়িয়ে উঠল বিন্দু, তাকিয়ে দেখি শিশির হাতে মগ নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে আর অসুবিধা নেই কে করেছে। এটা কি করলেন আপনি? যা করেছি বেশ করেছি। আপনি একদম কাজটা ঠিক করেননি। দাঁড়ান দেখাচ্ছি মজা। বলেই রেগে উঠে শিশিরের দিকে তেড়িয়ে আসতে যায়, নিচে পানি থাকায় ঠাস করে শিশিরের উপরে পড়ে যায়, তাল সামলাতে না পেরে শিশির খাটে পড়ে যায় আর বিন্দু শিশিরের উপরে। বিন্দু ভয়ের চোটে শিশিরকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। আর শিশির মুগ্ধ হয়ে বিন্দুকে দেখছে। হঠাৎ ধাক্কা মেরে বিন্দুকে নিজের থেকে সরিয়ে উঠে দাঁড়িল। শিশির ভার্সিটিতে চলে গেছে, বিন্দু আর শাস্তি দিতে পারেনি, কিন্তু আসলে দেবে ভেবে রেখেছে। শিশিরের মা বোনের সাথে অনেক ফ্রি হয়ে গেছে। বিকেলে শিশির বাড়ি এসে গোসল করতে যাবে। তার আগে বিন্দু বাথরুমে গিয়ে সাবান বসে আসে শিশির গোছলে গিয়ে ঠাস করে পড়ে যায় আর জোর চিৎকার করে উঠে। এদিকে বিন্দু তো হাসতে হাসতে শেষ। শিশির তো পরেই জোরে চেঁচিয়ে উঠে। নিচে থেকে শিশিরের মা আর বোন ছোট আসে রুমে। তাদের দেখিয়ে বিন্দু দৌড়ে বাথরুমে ঢুকে যায়। কি হয়েছে তোমার দেখি দেখি বলে শিশির যেখানে পড়ে আছে সেখানে বসে পড়ে। শিশির তো বিন্দু তুমি বলাতে হা হয়ে আছে। বিন্দু শিশিরের কানের কাছে মুখ নিয়ে বলতে লাগে, কেমন লাগছে, খুব ব্যথা পেয়েছেন তাই না? মুখটা মলিন করে। শিশির তো ব্যথা ভুলে বিন্দুর দিকে দেখছে, এই মেয়ের প্রবলেম কি, একবার আপনি বলছে আবার তুমি বলছে। শিশিরের মা এসে শিশিরকে বলে, কি হয়েছে শিশির, তুই এভাবে নিচে বসে আছিস কেন আর চিৎকার করলি কেন? ভাইয়ে কি হয়েছে, পড়লি কি করে? জানি না আম্মু, কি করে যে পড়লাম। শিশির আমার দিকে সন্দেহ চোখে তাকিয়ে আছে, হয়তো কিছু বুঝেছে, আমি ডোন্ট কেয়ার ভাব দাঁড়িয়ে আছি। রাতে শিশির আমাকে জিজ্ঞেস করলো, আমিও বলে দিলাম যে আমি সব করেছি। সে তো রেগে আমার দিকে তাকিয়েছিল, কিন্তু কিছু করার উপায় নাই। উঠতে পারলে তো ব্যথা মনে হচ্ছে ভালো পেয়েছে। 2 দিনের উঠতে পারলো না, পরে অবশ্য আমার খারাপ লেগেছে, আমি শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু এতটা না। কিন্তু আবার লেগে গেল। শিশির সুস্থ হয়ে আমাকে ট্র্যাপে ফেলে রান্না করতে বলল। আমি তো রান্না কিছুই পারিনি। কিন্তু সবাই বলে বউ মানুষ, একটু রেঁধে খাওয়াও দেখি, কি করবো, বউ বলে পরিচয় যেহেতু দিয়েছে রান্না তো করতেই হবে, ইউটিউব দেখে দেখে রান্না করলাম। কিন্তু সবাই যা ভালো বললো। শিশির তো নাক ছিটকে বলতে লাগলো, খাবার অনেক খারাপ হয়েছে। আমি আগুন চোখে তাকালাম শিশিরের দিকে। এভাবে সব সময় আমাদের ঝগড়া লেগেই থাকে। দেখতে দেখতে 1 মাস চলে গেল। আমি রুমে বসে আছি, কাল চলে যাব। খারাপ লাগছে প্রচুর, শিশিরকে ছেড়ে চলে যেতে হবে ভাবলেই কান্না পায়। এই 1 মাসে সবার সাথে অনেক ভালো সম্পর্কে হয়ে উঠেছে। সবাই কত ভালো, সবাই যখন জানবে আমি মিথ্যে বলেছি নিশ্চয়ই এর দেখতে পারবে না আমাকে। এই 1 মাসে আমি এটাও বুঝেছি আমি শিশিরকে ভালোবেসে ফেলেছি।
ঝগড়া করতে করতে কখনো ওই ঝগড়াটিকেই ভালোবেসে ফেলেছি। এখন আমি কি করে থাকবো? সত্যি যদি শিশিরের বউ হতে পারতাম, এই মিথ্যেটা যদি সত্যি হতো। কথাগুলো ভাবছি আর জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। হঠাৎ রুমে শিশির এলো, আমাকে জামা কাপড় গুছাতে দেখে হয়তো ও মনে হয় অবাক হচ্ছে। কি ব্যাপার, জামা কাপড় গুছাচ্ছ কেন? শিশির এখন আমাকে তুমি করে বলে আমি ও। কাল তো চলে যেতে হবে, তাই সব গুছিয়ে রাখছি। মানে মানে আমি আমাদের বাড়ি চলে যাব, তোমাদের অনেক জ্বালিয়েছি। বিশেষ করে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার জন্য তুমি সবার সামনে খারাপ হয়েছিলে, কাল সবাইকে সত্যিটা বলে আমি চলে যাব, আর কখনো আসবো না তোমাকে জ্বালাতে। কথাগুলো বলছে আর চোখ দিয়ে পানি পড়ছে। শিশির এমন কিছু শুনবে ভাবেনি। ওর তো পুরো পৃথিবীর অন্ধকার হয়ে গেল। কারণ এই শিশিরও তো বিন্দুকে ভালোবাসে, খুব তাড়াতাড়ি সব জানিয়ে ও দিতে চাইছিল, কিন্তু বিন্দু যে চলে যাবে তা মাথায় ছিল না। শিশির বিন্দুর কাছে গিয়ে ওর হাত ধরে বলতে লাগলো, তুমি যেও না প্লিজ, আমাকে যেতেই হবে। আর কোন উপায় নাই, এর আমি কেন থাকবে? যে পরিচয় ছিলাম সেটা তো মিথ্যে। আমি সেই মিথ্যেটাকে সত্যি করতে চাই। বিন্দু অবাক চোখে দেখছে শিশিরকে। আই লাভ ইউ বিন্দু, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তা হয় না। কেন হয় না? আমাকে কেউ মানবে না, আমি জানি সবাই আমাকে একজন মিথ্যেবাদী ভাববে। তোমার বউ বলে কেউ মেনে নেবে না। আমি সবাইকে রাজি করাবো। না শিশির, তুমি বললে হয়তো মেনে নেবে, কিন্তু মন থেকে নয়। আর আমি চাই না এমন কিছু। বলেই কান্না করে দিল। শিশির বিন্দুকে জড়িয়ে ধরে নিজেও কান্না করছে। সারা রাত দুজন ঘুমাতে পারল না, চোখের জলে রাত পার হলো। পরদিন বিন্দু ব্যাগ পোত নিয়ে নিচে এলো, সবাই জিজ্ঞেস করছে ব্যাগ নিয়ে কোথায় যাবে। আপনারা সবাই হয়তো ভাবছেন আমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি। আমি আমাদের বাড়ি চলে যাচ্ছি। আর কখনো এখানে আসবো না। বিন্দু। সবাই অবাক চোখে দেখছে আর শুনছে। বিন্দু সব খুলে বলল, সবার দিকে তাকিয়ে দেখলো রাগি চোখে তাকিয়ে আছে। বিন্দু বলে সবার কাছে ক্ষমা চেয়ে নিতে গেলে সবাই যার যার রুমে চলে যায়। বিন্দু অসহায় চোখে তাদের চলে যাওয়া দেখে শিশির পেছনে থেকে গাড়ে হাত দেয়। বিন্দু শিশিরের দিকে পা তাকিয়ে হাত ছাড়িয়ে বেরিয়ে আসে। এমন কিছু হবে জানতো, একজন মিথ্যেবাদীকেও ভালোবাসে না। সবাই মুখ ফিরিয়ে নেয়। 3 মাস পর আমি রুমে শুয়ে আছি, হঠাৎ কেউ ভাবি ভাবি বলে ডাকতে ডাকতে রুমে এলো। তাকিয়ে দেখি অলি। আমি তো অবাক হয়ে দেখছি এটা স্বপ্ন নয়তো না, স্বপ্ন না। কিন্তু এখানে কি করে এলো? আমার কোন কথা না শুনেই আমাকে উঠিয়ে বাথরুমে পাঠিয়ে দিয়ে তারপর টেনে বাইরে নিয়ে এলো। বাইরে এসে তো আরেক দফা শখ হলাম। শিশির শিশির আব্বু আম্মু, সবাই আমার আব্বু আম্মুর সাথে কি যেন কথা বলছে। ওইখানে গিয়ে জানতে পারলাম তারা আমার আর শিশিরের বিয়ের কথা বলছে। একবার শিশিরের দিকে তাকালাম, কত রোগা হয়ে গেছে। আমি তাকিয়ে দেখে ও আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আমাকে আংটি পরিয়ে দিয়ে গেল। 1 মাস পর বিয়ে। আমি তো অবাক হয়ে সব দেখেছি, এত খুশি লাগছিল বলে বুঝতে পারবো না। 1 মাস পর বাসর ঘরে বসে আছি, ইয়া বড় একটা ঘোমটা দিয়ে। শিশির এসে আমার পাশে বসলো। এত বড় ঘোমটা দিয়ে আছো কেন? আমি কিছু বললাম না। শিশির আমার ঘোমটা সরিয়ে মাথা উঁচু করে দেখে কপালে একটা কিস করলো, সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। আচমকা এমন করে শিশির অবাক হয়ে তাকিয়ে আছে। একদম আমাকে টাচ করবেন না। মানে মানে ছুবেন না বুঝছেন? আর আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, গুড নাইট বলেই শুয়ে পড়লাম। শিশির এসে আমাকে ডাকছে। এমন করছি কেন, কি হয়েছে? আমি কিছু না বলে চোখ বন্ধ করে আছি। শিশির ও আমার পাশে শুতে এলে আমি, একদম না, এখানে আপনি শুতে পারবেন না। কি হয়েছে তোমার, প্লিজ বলো, এমন করছো কেন?
কিছু হয়নি। তাহলে আমার সাথে এমন বিহেভ করছো কেন? তুই কি আমার সাথে রেগে আছো? আর আমি এখানে শুভ না তো কোথায় শুভ? ওই যে সোফায় ওইখানে। শিশির এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না, আমি কথা বলার সুযোগ না দিয়ে শুয়ে পড়লাম। শিশিরও কষ্ট চাপা রেখে শুয়ে পড়ল। মাঝরাতে শিশির শুয়ে আছে সোফায়, হঠাৎ মনে হচ্ছে কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে, মনে হচ্ছে কেউ ওর উপরে আছে। ভয়ে চোখ মেলে তাকিয়ে বিন্দুর মুখটা দেখে শিশিরের উপরে শুয়ে আছে। একদম রেগে ধাক্কা লাগলেই পড়ে যাব, শিশির ভালো করে ধরে বিন্দুকে ডাকতে লাগলো। তখন অমন করছো, এখন আবার কিছু মাথায় আসে না। বিন্দু, তুমি এখানে কেন? থাকতে পারি না নাকি? না, কিন্তু তুমি কষ্ট এখানে থাকবে আর আমি কি শান্তি করে খেটে ঘুমাতে পারি? তাহলে তখন অমন করলে যে? আমি তো মজা করেছি, আর তুমি কি বোকা চলে এলে এখানে জোর করতে পারলে না হাদারাম? বলি বিন্দু শিশিরের গালে চুমু দিল। সমাপ্ত।